ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন ইরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা শুভেচ্ছা, স্বাগত এবং আমন্ত্রণ দর্পণ টিভির বিশেষ আয়োজন করোনা বিষয়ে করণীয় আলোচনা নিয়ে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজকের আমাদের সম্মানিত অতিথি, জেলার সাংস্কৃতিক কর্মকর্তা জনাব মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল। আপনাকে স্বাগত। ভালো আছেন? জি। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন থেকে, আমরা না শুধু আমাদের দেশ না, গোটা বিশ্ব যখন করোনার এই ভয়াল থাবায় থমকে যাচ্ছে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্র আমরা ঠিক কি করব বুঝে উঠতে পারছি না। ঠিক এমনই সময় আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে আসছি। গত কয়েকদিন যাবৎ আমরা প্রথমে একজন ডাক্তারের সাথে কথা বলেছি, তারপরে দুই মার্কেটের দুই সভাপতির সাথে কথা বলেছি, আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা কিছু কিছু মেসেজ পেয়েছি, সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকের অতিথি সাংস্কৃতিক বা সংস্কৃতি, এটা দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা আগে প্রথমে জানবো আমাদের সম্মানিত অতিথির কাছে। ধন্যবাদ। দর্পণ অনলাইন ভিত্তিক যে টেলিভিশন, সেই টেলিভিশনকে এইরকম একটি চমৎকার অনুষ্ঠান করবার জন্য। সংস্কৃতি একটা দেশ এবং জাতির জন্য অনন্য বা বলতে গেলে খুবই জরুরি একটি বিষয়, গুরুত্বপূর্ণ। যদি সেই মানদণ্ড ঠিক করতে যায়, তাহলে সংস্কৃতি ছাড়া একটা দেশ বা জাতির উন্নয়ন বলুন, জাতির মানদণ্ড বা স্বাধিকার চেতনা বলুন, সমস্ত কিছুই হচ্ছে সংস্কৃতি। আমাদেরকে আগে বুঝতে হবে যে সংস্কৃতিটা কি, কাকে বলে। সংস্কৃতি মানেই কি শুধু গান বাজনা, নাটক, থিয়েটার বা চলচ্চিত্র আর্ট করা? সংস্কৃতির সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই, একটা মানুষ তার যাপিত জীবনে যা করে তাই হচ্ছে সংস্কৃতি। তাহলে বুঝুন সংস্কৃতির গুরুত্বটা কতখানি। আমি কিভাবে কথা বলবো, আমার সামাজিক যোগাযোগ কিভাবে হবে, আমার রিলেশনশিপ বা সামাজিক যে সম্পর্কগুলো সেটা কি হবে, আমার দৈনন্দিন পরিচ্ছদ কি হবে, আমি কি খাবো, কিভাবে চলবো, কিভাবে হাঁটবো, কোথায় বাজার করব, কোথায় উৎপাদন করব, সমস্ত কিছুই হচ্ছে সংস্কৃতি। একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ হতে গেলে সংস্কৃতি। এখন যদি বলেন তাহলে গান বাজনা কি? গান বাজনা হচ্ছে ওই যে সংস্কৃতি, আমার যাপিত জীবন, সেই জীবনের প্রতিচ্ছবি বলি, সে জীবনের লোকবৃত্ত বা বৃত্ত বলি, জীবনের যে অ্যাকশন বা বিজনেস বলি, সেটা হচ্ছে আমার এই নাটক, থিয়েটার, গান, বাজনা, নৃত্য, আর্ট, এরকম 64টি কলা রয়েছে। আমরা ভরতনাট্যম থেকে জানি 64টি কলা। রন্ধন ও শিল্প কিন্তু একটা শিল্প বলছি আমরা, আর্ট। রান্না হচ্ছে আর্ট বা শিল্প। তাহলে একটা জাতির তার দৈনন্দিন বা যাপিত জীবনের অনুপুঙ্খুর উপস্থাপনই হচ্ছে সংস্কৃতি। তাহলে একটা জাতি, একটা দেশের উন্নয়ন বলুন, একটা দেশের পতন বলুন, পতনটা হয় আসলে কিসের? সংস্কৃতির। আমরা 71-এ যুদ্ধ করেছি কিসের জন্য? আমাদের সংস্কৃতির জন্য, বাঙালিত্বের জন্য। বাঙালিত্ব যদি বলি, এই ইত্য বা ইজমটাই বা এই থিওরিটাই হচ্ছে সংস্কৃতি। তাহলে আমার দেশের জন্য, আমার জাতির জন্য, আমার যাপিত জীবনের জন্য সংস্কৃতি এর বিকল্প নেই। জি, ধন্যবাদ স্যার, যথার্থই বলেছেন। আসলে আমরা অনেক কিছু না জেনে অপব্যাখ্যা করে থাকি।
অপব্যাখ্যা করে থাকি অবশ্যই। যে গান বাজনা, নাটক, এই বিভিন্ন ভাবে এই যে গান বাজনা নাটক, এতে কি বলে, কার কথা বলে, কার কথা, রাইট? এটা কি অন্য কোনো প্রাণী যে সৃষ্টি হয়নি, অন্য কোনো গ্রহ যা সৃষ্টি হয়নি, তার কথা কি বলা হয়? আমার জীবনের কথা, আমার আপনার জীবনের কথা, জগতের কথা। এরকম অনেক গান আছে না, যেমন ধরুন যদি হালের এই সময়ের কিছু গান প্রেম নিয়ে গান বলছে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমাদের এন্দ্র কিশোর দাদাকে কিছুদিন আগে হারালাম। এরকম যেমন অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দেওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। তারপরে তুমি আমি তুমি দিয়ে তো কোটি কোটি গান আছে। যে কোনো ভাষায় তার জীবন, তার জগৎ, সেই জগৎ জীবন দিয়েই গান রচনা হয়, নাটক রচনা হয়, সিনেমা হয়। এখন অনেক সময় অশ্লীল, তারপরে শ্লীল বিষয়গুলো আসে গান বাজনার ভিতরে, বা এর ভিতরে মানুষকে উত্তেজিত করে, মানুষকে এই করে সেই করে। তারও তো একটা দর্শক উত্তেজিত হন। আমার কথা হন কেন? উত্তেজিত হয়েন না। যদি তারও একটা প্রয়োজন আছে, আপনি কি 24 ঘন্টার ভিতরে একই রকম থাকতে পারি আমরা? এই যে এখন এই যে ঠান্ডা ঘরে আমরা একটু প্রশান্তি বোধ করছি, যখন বাইরে যখন 42 ডিগ্রি 43 ডিগ্রি গরম, যখন -1 এর নিচে বা 0 ডিগ্রির নিচে ঠান্ডা, তখন কি আমাদের মানসিকতা একই থাকে? যখন আমি ফ্যামিলিতে, যখন আমার অভাব অনটন, যখন আমার উৎসব, নিশ্চয়ই আমরা একই রকম থাকি না। একটা গান আপনাকে নিঝুম রাতে ভালো লাগতে পারে, একটা নাটক ভালো লাগতে পারে, সিনেমা ভালো লাগতে পারে, একসাথে বসে একটা সিনেমা ভালো লাগতে পারে, একা আর একটা সিনেমা ভালো লাগতে পারে। যে সিনেমা আপনি একসাথে বসে দেখতে উপভোগ করতে ভালো লাগে আপনার, আবার ওই সিনেমা যখন একাকিত্ব আপনি, তখন কিন্তু ভালো লাগবে না। যে গান সবাই মিলে শুনতে ভালো লাগে, আবার একা শুনেন ভালো লাগবে না। তাহলে মানুষের যে মানসিকতার পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে দিয়ে তো সংস্কৃতিটা উদ্গৃহীত হয়। তার মানে এখানে কি বোঝাচ্ছে? ওই গানটা আপনার জীবনের গান, আপনার জীবনের সাথে সম্পৃক্ত, জড়িত, জীবনেরই কথা বলছে, জগতেরই কথা বলছে। এছাড়া স্যার বিশ্বের কাছে একটা পরিচিতির ব্যাপার আছে। বিশ্বের কাছে এটা আমরা যদি উজ্জ্বল তারকার মতো জ্বলে উঠতে চাই। পরিচিতি মানে কি? আপনার যে আইডেন্টিটি, একটা আইডেন্টিটি আছে না একটা জাতি হিসাবে, সেই আইডেন্টিটিটা তুলে ধরবেন কিসের মাধ্যমে? গুড, সেটাই জানতে চাচ্ছিলাম। এই আইডেন্টিটিটা তুলে ধরবেন, আপনার পরিচয়টা তুলে ধরবেন, আপনার যে মানদণ্ড, সংস্কৃতি আপনার মানদণ্ড নির্ধারণ করে দেয়। সংস্কৃতি আপনার আইডেন্টিটি নির্ধারণ করে দেয় যে আপনি কোন জাতি, কোন দেশের, কোন ভূগোলের, কোন সময়ের, কোন প্রেক্ষাপটের, কোন ইতিহাসের। আপনার সংস্কৃতি আপনাকে বলে দেয় যে আপনি স্বাধীন কি পরাধীন। জি, ধন্যবাদ। এছাড়া আমরা শিশুকাল থেকে কৈশোরে আসি, যৌবনকালে আসি, বৃদ্ধ হই, আমরা প্রত্যেকেই কিন্তু অভিনেতা। আমাদের অভিনয় করতে হয়। শিশুকালে একরকম থাকি, বড় হই আবার একরকম করি। এই এগুলোই আমরা বাস্তবে দেখানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে আমি যখন যুবক, তখন হয়তো আমাকে অভিনয়ের ক্ষেত্রে কি করতে হয়, একজন বৃদ্ধর অভিনয় করতে হয়। সেটা তো আমরা বোঝানোর জন্য করি। চলচ্চিত্র আমাদের যে আবহমান যে অবস্থা যেটা চলছে, সেটাই তো আমরা তুলে ধরার চেষ্টা করি। চলচ্চিত্রই বলতে আমরা অনেকেই বুঝি যে এখানে অশ্লীল কিছু হয়, এখানে রং তামাশা হয়, বিভিন্ন রকম ভাবে মনে করেন অনেকে। আসলে মূল জিনিসটা হচ্ছে আমাদের বাস্তব চিত্রটা তুলে ধরাই তো চলচ্চিত্র। এই ক্ষেত্রে শুনেন, আমাদের তো অনেকই ধারণা, আমাদের যে কালচারাল অবস্থান বা যে জায়গা, সেই জায়গাগুলোর স্পষ্ট না। এখন যেমন আমরা অনেকে বলি রং তামাশা। আসলে রং কি, তামাশা কি?
আপনার জীবনের বা প্রত্যেকটা মানুষের জীবনের রং আছে, থাকতেই হবে। না হলে তো আপনি যেমন ধরুন আমি কি কালারের শার্ট পরেছি, এই সময়ের জন্য আমার কাছে এই রংটা ভালো লাগছে। বসন্তে আমার এক ধরনের রং ভালো লাগে, আষাঢ়ে আরেক ধরনের, শীতে এক ধরনের, গ্রীষ্মে আরেক ধরনের। যেটুকু জমেছিল বরফ, শীতে যেটুকু জমেছিল বরফ গ্রীষ্মে এসে গলে গেল। অর্থাৎ শীতে যে স্বপ্ন বা যে রংটা আপনার জমেছিল সেটা নিশ্চয়ই গ্রীষ্মে থাকবে না। গ্রীষ্মে যেটা হবে সেটা নিশ্চয়ই বর্ষাতে পাবেন না। বর্ষাতে যা থাকবে শরতে তা থাকবে না। দেখেন প্রকৃতির রংগুলো দেখেন, আপনি আমরা রং দেখে ওয়াও, আমরা বাজারে গিয়ে আসলে কি খুঁজি? আসলে রং খুঁজি। আপনি একটা মরিচ বা একটা টমেটো বা একটা যে কোনো কলা ভাবেন তো, কলার কালার যদি সবুজ না হয়ে বা হলুদ না হয়ে বা লাল, ধরেন লাল কলা, আহা এটা তো আলাদা কলা। আপনি কলাকে চিনছেন, লাউকে চিনছেন, বেগুনকে চিনছেন কি দিয়ে? রং দিয়ে। তাহলে তো বড় তামাশাকারী আপনি, বড় তামাশা করতে আপনি বাজিকর। রঙের কারবারি তো আপনি। এই রঙের কারবারি আপনি আপনার কারণে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙ্গা হয়ে, চোখ মেললো আকাশে, জ্বলে উঠলো আলো পূবে ও পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। যদি গোলাপকে আমি সুন্দর না বলি তাহলে গোলাপ সুন্দরে কিসে? যদি আমার চোখ না থাকে, চোখ খোলা না থাকে, কোথায় সূর্য কোথায় চাঁদ? একটা অন্ধ লোককে জিজ্ঞেস করেন, তার কাছে লাল কালারের কি গুরুত্ব, সূর্যের কি গুরুত্ব, চাঁদের কি গুরুত্ব, গোলাপের কি গুরুত্ব? তাহলে এই রংটা আমার ভেতরেই আছে। রং তামাশা আমার চোখের সামনে না, আমার ভেতরেই। আমার ভেতরে বিশাল এক বড় মঞ্চ আছে, যে মঞ্চে আপনি যে কথাটা বলছেন অভিনয় করি, যুবাকালে অভিনয় করি, বৃদ্ধকালে না। সমস্ত সময়, একটা সময়কে আপনি ভাগ করেন, 24টা ঘন্টাকে ভাগ করেন, কত বড় অভিনেতা আপনি। হৃদয়ের যে মঞ্চ, ভেতরের যে মঞ্চ, মস্তিষ্কের যে মঞ্চ, সে মঞ্চে প্রতিনিয়ত আপনি অভিনয় করছেন। আমাকে এখানে ডেকেছেন একটা চেয়ারের জন্য, আমাকে সেই অভিনয়টা এখানে করতে হচ্ছে। যখন আমি বাসায় যাব, আমার বোনের সাথে এক ধরনের অভিনয়, আমার সন্তানের সাথে, আমার স্ত্রীর সাথে, আমার বাপের সাথে, আমার মায়ের সাথে, সমাজের আলাদা আদার্স যে রিলেশনশিপ তাদের সাথে, আপনার সাথে একই রকম কি অভিনয় করেন? তাহলে আমি বড় অভিনেতা তো বটেই, বড় মঞ্চের যে নির্মাতা সেটা তো আমি, বড় রঙের কারবারি তো আমি। প্রতিনিয়ত করতে হচ্ছে। আমরা বলি যে আমাদের শেক্সপিয়ার, তিনি মঞ্চ নিয়ে কাজ করতে গিয়ে বলেছিলেন যে বিশ্ব জগৎটাই মঞ্চ, এখানে আমরা দিন রাত্র পাত্রপাত্রীর অভিনয়গুলো করে যাচ্ছি। বটেই, মঞ্চে বলেন, সিনেমায় বলেন, আপনি অশ্লীলতার কথা বলেন, যাই বলেন না কেন, রং তামাশার কথা বলেন, সেই রং তামাশা কি আমি করি না? চলচ্চিত্রে বা মঞ্চে বা যে মাধ্যম, সে মাধ্যমে যে বিষয়টা উপস্থাপন করছি তাকে আমার জীবনের উপস্থাপন নয়। এই ন্যাংটা, এটাকে খারাপ লাগছে, আমি কি ন্যাংটা নই? এই পোশাকের নিচে আমাকে কি কখনো ন্যাংটা হতে হচ্ছে না? কোনো কারণে উলঙ্গ হতে হচ্ছে না? হয়তো আমাদের সমাজে প্রচলিত বিষয়গুলো যেগুলো আমরা খুবই গ্রহণ করতে পারি, অ্যাবজর্ব, মানিয়ে নিতে পারি, সেগুলো আমাদের কাছে সহজ লাগে। যেগুলো আমরা মানিতে পারি না, কোনোভাবে ট্যাবু বা কোনোভাবে কিভাবে এটা নিষিদ্ধ, এটা এই সেই করে আমরা আলাদা আলাদা ভাগ করেছি জীবনকে, যে এই সময় আমার জীবনটা আমার এরকম হবে, এই সময় এরকম, সকালে এরকম একরকম, রাত্রি আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম। আমি তো সেই রং তামাশা আমারই। সেই রং তামাশাটা আমরা শিল্পীরা উপস্থাপন করি, রিপ্রেজেন্ট করি, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড রিপ্রেজেন্ট। এসটি হল তিনি এই যে রিপ্রেজেন্টেশনের যে থিওরি চমৎকার করে উপস্থাপন করেছেন শিল্পী। আপনি একই জিনিস, এই যে ঘড়ি, আমরা বলছি ঘড়ি, সময় দেয় তাই ঘড়ি, ইংরেজিতে ঘড়ি কি বলে? ওয়াচ বলে। আরেকটা ভাষায় এটা কি ঘড়ির ইংরেজি? না, ঘড়ির ইংরেজি না। ইংরেজরা বা ওই ধরনের মানুষেরা এটাকে এই নামে ডাকে, দিস ইজ দ্য নেম। চশমা, আমরা চশমা বলছি, একজন গগলস বলছে, আরেকজন গ্লাস বলছে, আরেকজন হ্যান ত্যান চশমে বলছে।
না, আমার নাম যেমন, এইরকম বিষয়গুলো, এই বিষয়গুলো কিভাবে রিপ্রেজেন্ট করছে আপনাকে আমাকে, দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য শিল্প। ধন্যবাদ স্যার। অনেক 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 গুরুত্বপূর্ণ আমরা তথ্য পাচ্ছি স্যারের কাছ থেকে। আমরা অনেক জিনিসই জানি না, আজকে আমরা আরো জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। সম্মানিত দর্শক যারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গেই থাকেন। আমরা স্যারের কাছে জানবো যে একজন সুস্থ মানুষ বা সুস্থ জীবনযাপন করতে গেলে সুষম খাদ্য বা পুষ্টিযুক্ত খাদ্য তো খেতে হয়, এর পাশাপাশি আরো কিছু দরকার আছে। শুধু ব্যায়াম করলেও হয় না, এটা মানসিকতার ব্যাপার আছে, সেই জিনিসটাও সুস্থ রাখতে হয়। তার জন্য কি করা উচিত? সুস্থ জীবনযাপন একটা সমাজ বিনির্মাণে, জাতি বিনির্মাণে, জাতির মানদণ্ড নির্মাণে খুবই খুবই গুরুত্বপূর্ণ। অসুস্থ মানুষ কখনো সুস্থ সমাজ বা সভ্য সমাজ গড়ে তুলতে পারে না। আর এই সুস্থতার জন্যেই সংস্কৃতির চর্চার বিকল্প নাই। সংস্কৃতির চর্চা যদি আপনি বলেন শিক্ষা, এডুকেশন সংস্কৃতির বাইরে না, এডুকেশনাল কালচার, তারপরে এগ্রিকালচার, হচ্ছে এগ্রিকালচার, এপি কালচার, এভি কালচার, কালচার করার কথা বলা হচ্ছে। তাহলে এই কালচারটা যদি আপনি না করেন, আপনি সুস্থ থাকবেন না। আপনি সুষময় ডায়েট পালন খাচ্ছেন, সুষময় খাদ্য খাচ্ছেন, ব্যায়াম করছেন, যদি আপনি গান না শোনেন, ধরেন আপনি সুর শুনতে জানেন না, মনে করেন যে সুরটাকে আপনার কানের ভিতরে ঢুকে দিতেই চান না, কোনো না কোনো সুর আপনার ভিতরে ঢুকেই আছেই, থাকবেই। এই সুর না হলে আপনি বেসুর হবেন, আপনি ইমব্যালেন্স হবেন, আপনি ছন্দ হারাবেন। জীবনে ছন্দ পতন আমরা সমাজে দেখি না, আমার প্রত্যেকের ফ্যামিলিতে দেখবেন ছন্দ হারা মানুষ কিন্তু আছে। কারণটা কি? সে ছন্দ কোনোভাবে হারিয়ে ফেলেছে। এই ছন্দটা কি? এই ছন্দ যদি আপনি হারান, আপনার ভিতরে সুর, আপনার আবৃত্তি, আপনার শিল্প দেখে ওয়াও কি সুন্দর এই গ্রাফিক্সটা করেছে দর্পণের, এই যে একটা ফন্ট, তাই না, এই ফন্টটা, তারপরে এই যে এই ফন্টটা, এখানে ভিন্ন ভিন্ন ফন্ট আছে, এখানে একটা আম, একটা আর্ট, সেখানে একটা সুন্দর হাসির একটা চিহ্ন, সেখানে তার পাতা, একটা আর্ট। ওয়াও, দর্পণের লোগোটা সুন্দর। এই যে আপনার ওয়াও করাটা, আপনার ভেতরে যদি 1 কোটি ভাইরাস থাকে, ওটা বের হয়ে যাবে। আপনার ভেতরে যদি কালিমা থাকে, আমরা ভক্তিমূলক অনেক সময় গান করি যে শুভ্র সমুজ্জ্বল হে চিরনির্মল, শান্ত করো মতি, শুভ্র সমুজ্জ্বল। আপনার ভিতরে যদি কালিমা থাকে, সেগুলো বের হয়ে যাবে। থাকি আমাদের ভিতরে কালিমা, আমরা বলি না ধর্ম পালন করেন, প্রার্থনা করেন, হ্যান করেন, ত্যান করেন, কেন বলি? প্রশান্তি। কোন জায়গাটা প্রশান্তি? হৃদয় না মস্তিষ্ক? মস্তিষ্ক। প্রতিনিয়ত এখানে জার্ম আপনাকে নক করছে, হাজারো কোটি কোটি ভাইরাস আপনার মস্তিষ্কে। মুক্ত হতে পারছি না, সংকীর্ণ সংকুচিত হতে হতে একেবারে কুণ্ঠে হয়ে যাচ্ছি, এককেন্দ্রিক হয়ে যাচ্ছি, ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছি, স্বার্থপর হয়ে যাচ্ছি। আমরা বলি না, স্বার্থপর হয়ে যাচ্ছি। কারণটা কি? সংকীর্ণতা। ওই জার্ম আপনাকে, আপনার মস্তিষ্ককে একেবারে দম নিয়ে মস্তে শেষ করে দিচ্ছে। ওখানে সুর ঢোকান, দেখবেন কালিমা চলে গেছে। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বলবো, যখন আপনার খুবই মন খারাপ, গান শোনেন মানুষ মন খারাপ হলে, সিনেমা দেখে না, গান করে। শিল্পী হওয়ার দরকার নেই, বিড়বিড় করে গান, বা গান ওই একা নদীর ধারে চলে যান, বিলের ইয়েতে চলে যান, নিথুয়া পাথরে চলে যান, দিয়ে আপনার যা মনে আছে সব চিল্লায় চিল্লায়, প্রয়োজন হলে কান্না করেন। সুর আপনার ব্রেনে অক্সিজেন ঢুকবে, তখন আপনার ডিপ্রেশনটা দূর হয়ে যাবে। করেন, করে দেখেন, ডাক্তার কাছে যাওয়া লাগবে না, ওষুধ খেতে হবে না, খাওয়া লাগবে না। বিশাল ব্যাপক আপনাকে একটা ওষুধ এই সুরটা আপনাকে দেবে, এই রংটা আপনাকে দেবে। কখন মানুষ ফিকে হয়ে যায়? যখন মানুষের মৃত্যু হয়, তখন কিন্তু রং থাকে না,
আস্তে আস্তে কি হয়, ডিকম্পোস্ট হয়ে যায়। তার মানে কি হয়, পরিবর্তিত হয়। বহুরূপ একটা মানুষের ভিতরে, একটা জীবনে বহুরূপ না। এই যে ধরেন এটা তার পূর্বে কি ছিল, এই মুখটা এটা কি ছিল তার আগে, তাকে রূপায়ণ করা হয়েছে। আমি মানুষ, আমি যখন পচে যাব তা আমার আরেকটা রূপ হবে। আমার যখন হাড্ডি বের হয়ে যাবে তার আরেকটা রূপ। হাড্ডির থেকে আস্তে আস্তে একবারে মিশে গেলে আরেকটা রূপ। আমার ভিতরে বহুত জীবাণু আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে। আমি আজকে মরে গেলে 2 ঘন্টার মধ্যে আমার ভিতরে পচন শুরু হবে। মাটির তলে বা যেখানে রাখি না কেন 4 ঘন্টা 6 ঘন্টার মধ্যে আস্তে আস্তে ওখান থেকে ফেটে ফেটে বের হয়ে আসবে, বহুরূপ। জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি আমাদের সম্মানিত আজকের অতিথি, অনেক গুণীজন, যিনি অনেক ভালো ভালো কথা বলেন, মিষ্টি সুরে কথা বলেন, মিষ্টি করে হাসেন। একটা মানুষ সুস্থভাবে বাঁচতে গেলে আমরা কি দরকার, শুধু অর্থই আমাদের সুখ দিতে পারে না, এর পাশাপাশি আমাদের অনেক জিনিসের দরকার। সেই জিনিসগুলাই স্যারের কাছ থেকে আজকে জানবার চেষ্টা করছি। সময় হলো বিজ্ঞাপন বিরতি নেওয়ার, নিচ্ছি অল্পক্ষণের জন্য বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি, একে রুখতে হবে এখনই। কাট। থ্যাংক ইউ। দর্শক আর ডিরেক্টরের আস্থা যেমন আমার অভিনয়ের উপর, ঠিক তেমনি আমার আস্থা। হ্যাঁ, মনে আছে, আসছি। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন ইরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা কাকরবিহীন ঝরঝরে প্রতিটি সমান দানার ইরফান সুপার চিনি গুঁড়া চাল, যার সুবাসিত ঘ্রাণে সবাই মুগ্ধ। আর এর চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। ইরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। বেঁচে থাকো মা। খাবার রেডি? মায়ের পছন্দের পোলাও, ফিরনি, জর্দা সবই করেছি। আমার বিরিয়ানি? তোমার বিরিয়ানি আর আমার খিচুড়ি, সেটাও করেছি। সেই স্বাদ কি আর আছে? সেই সুগন্ধ ইরফান সুপার চিনি গুঁড়া চাল। হ্যাঁ মা, ইরফান সুপার চিনি গুঁড়া চাল এখন 1 কেজির প্যাকেটে। কৃষকের মমতায় ভরা উৎকৃষ্ট মানের ধান থেকে সম্পূর্ণ অটোমেটিক ডিস্টোনার এবং স্টারিং মেশিনের মাধ্যমে বাছাইকৃত শতভাগ কঙ্কর ও কালোদানা মুক্ত বাজারের সেরা চিনি গুঁড়া চাল। ইরফান সুপার চিনি গুঁড়া চালের আসল ঘ্রাণ। যুগ যুগ ধরে সচেতন গৃহিণীদের প্রথম পছন্দ। ইরফান সুপার ফুডস লিমিটেড। আমি আসিয়ারে গোলাপের নান ভালোবাসি, ভালোবাসার প্রতীক হলো গোলাপ। আমি আসিয়ারে সাপলা ফুলের নান ভালোবাসি, সাপলা হইলো জাতীয় ফুল, আর আমি জাতীয়ভাবে ভালোবাসি। আমার চাস্তুর ভাইয়ের 4টা বাগুড়ারি দোকান বি আছে, তোর কি আছে? আমার 5 জোড়া বি আছে। হাতের মধ্যে হাত দিয়া এই 5 জোড়া খান দিয়া পুরা খোলা আকাশের নিচে ঢাকা শহর ঘুরে বেড়াম। কাসেম মালিক, ফুলের বাগান লইয়া ভিতরে আহ। বাবা বহো, খাও। আপনার আন্দাজটা গ্রানা হ্যাঁ না? এর লেগেই তো সারা কোন গেটের সামনে ঘোরাঘুরি করি। কি দিয়ে আনন্দ! ইরফান সুপার সরিষার তেল। আমি তোমাকে কি লাগি? আঙ্কেল লাগে না আঙ্কেল? আমি তোমাকে আঙ্কেল লাগলে আসিয়া তোমাকে কি লাগে? বোন লাগে, বোন। ইরফান সুপার সরিষার তেলে রান্না করে তো পৌঁছে গেছি, প্রেমিকারে বোন বানাইছি। খাঁটি স্বাদের দেশি ঝাঁজ ইরফান সুপার সরিষার তেল। সম্মানিত দর্শক শ্রোতা, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা আজকে আলোচনা করছি আমাদের সম্মানিত আলোচককে নিয়ে, করোনা বিষয়ে করণীয়। এই করোনার কথা বলতে গেলে, পরিস্থিতির কথা বলতে গেলে, পজিশনের কথা বলতে গেলে অনেক কিছু এর সাথে চলে আসে। তাই আমরা জানছি একজন মানুষকে সুস্থ জীবন যাপন করতে গেলে তার কি উপাদান থাকার দরকার। তার গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে সাংস্কৃতিক।
সে সাংস্কৃতিক বিষয়ে স্যার যেহেতু আমাদের জেলা কর্মকর্তা, স্যারের কাছ থেকেই আমরা বিষয়গুলো জানার চেষ্টা করছি। স্যারের কাছে এ পর্যায়ে জানবো যে মানুষ বলে যে যিনি গান পছন্দ করেন না তিনি মানুষ খুন করতে পারেন, আপনি কি মনে করেন স্যার? আসলে মানবিকতাটা জরুরি। আমি হয়তো গান পছন্দ করি না, তাহলে খুন করতে পারবো, আবার গান পছন্দ করি খুন করতে পারবো না, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে একটা মানুষকে মানবিক করে গড়ে তোলার জন্য কিছু নিয়ামক দরকার হয়। সেই নিয়ামকটা হচ্ছে শিল্প। একটা মানুষ যদি মানবিক হয় তাহলে সে কখনো অত্যাচারী বা নির্যাতনকারী হতে পারে না, সে খুনি হতে পারে না। সেটা গান হোক, সৌন্দর্য পিপাসু মানে রং, যে ফুল বলে আমাদের শেক্সপিয়ার বলেছেন ফুল পছন্দ যে করে না সে মানুষ খুন করতে দ্বিধা করবে না। আসলে বিষয়টা হচ্ছে মানবিক হয়ে ওঠা। মানবিক হয়ে ওঠার জন্যে অবশ্যই শিল্প সংস্কৃতি জরুরি। আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্লোগান হচ্ছে শিল্প ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলা, এটা আমাদের স্লোগান। আজকে বাংলাদেশে আমরা দেখছি কত নিষ্ঠুর কাজ। বন্ধুকে হত্যা করছে, স্বামী ফেসবুকে লাইভে এসে স্ত্রীকে জবাই করছে, তারপরে সবার সামনে কিছু কিশোর আরেকজনকে হাসোয়া দিয়ে কুপিয়ে হত্যা করছে, তারপরে মেরে পানিতে ভাসায় দিচ্ছে, ফেসবুকে দেখাচ্ছে। এই যে অমানবিকতা বা নিষ্ঠুরতা শুরু হয়েছে আমাদের ভিতরে, এর বড় সমস্যাটা হচ্ছে ডিপ্রেশন। বড় সমস্যাটা হচ্ছে যে আমি ওই যে বললেন গান শুনতে জানি না। গান শুনি মানে শুনতে জানারও একটা বিষয় আছে। শিল্প উপভোগ করতে পারি না, তার মানে আমার মানবিকতাটা নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। আমাকে ওই সমাজ বা আমাকে পরিবার সেভাবে তৈরি করছে না। পরিবারের এখন মানে আকাঙ্ক্ষাটা যেন এরকম যে আমার ছেলেকে A+ পেতেই হবে, এতে সে মানুষ থাকুক আর না থাকুক, যন্ত্র হয়ে যাক বা না হোক। প্রশ্ন হচ্ছে A+ পাওয়ার পরে আমার কাজটা কি করছি আমি? A+ বা ভালো রেজাল্ট চাওয়া অন্যায় বা অপরাধের কিছু না, সেটা তো চাইবেনই। তার জন্যে আপনার পরিবেশ তৈরি করতে হবে, তার জন্যে সুস্থ মানবিকতার বিকাশ বা মেধার বিকাশ ঘটানোর একটা জায়গা তৈরি করতে হবে। সেটা আপনি দেন। আমি বোর্ড স্ট্যান্ড করিনি, তার মানে আমি কি এখন ভালো কাজ বা করছি না, সমাজের জন্য কিছু করছি না? বাংলাদেশে বহুত হাজারো মানুষ একজন বোর্ড স্ট্যান্ড করতে এক সময়, আমাদের সময় বা আপনাদের সময় বা তার আগে 20 জন বোর্ড স্ট্যান্ড করতো। সেই 20 জনই কি দেশ চালাচ্ছে? আমাদের বর্তমানে বাংলাদেশের যে যিনি প্রেসিডেন্ট, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারেন, গ্র্যাজুয়েশনই করতে পারেননি, তিনি এখন বাংলাদেশ চালাচ্ছেন, প্রেসিডেন্ট তিনি। আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, বহুত মানুষ আছে তাদের জীবনে 5 বা 7 বার 10 বার ফেল করা লোক আছে। একটা সময় যখন আপনি দায়িত্বশীল হয়ে উঠবেন, সে দায়িত্বশীল হয়ে ওঠার পরিবেশটা তৈরি করেন, মূল্যবোধের জায়গাটা তৈরি করেন। আপনার মূল্যবোধ এখন বলেন মূল্যবোধটা কি? মূল্যবোধ সৃষ্টি করতে হবে, সৃজন করতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোন রাস্তাটা ভালো কোন রাস্তাটা খারাপ। উত্তরে যেও না জঙ্গল আছে, দক্ষিণে যেও না অমুক আছে, পশ্চিমে যেও না হ্যান আছে। শুধু ভয় 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 ভয়, এটা হলেই হবে। আতঙ্কগ্রস্ত, বাপ মা পারেনি, আমি আমার সন্তানকে দিয়ে, আমার সমস্ত একটা মাত্র সন্তান আমার, ওকে গান করাবো, ওটা আবৃত্তি করাবো। কারণ কি দেখে? অন্যকে দেখে। যৌমুকের ছেলে গান গেয়ে ফাটায় দিল চ্যানেল, তখন আমার ছেলেকেও গান গাওয়াতে হবে। সে পারেই না গান, সে চায়ও না, ইচ্ছা করে না। আমার ছেলে অমুকের ছেলে গোল্ডেন পেল, আমার ছেলে পাই, সে পড়াশোনাতে করছে না, সে খেলার দিকে ভালো তার আগ্রহ। আপনি খেলার দিকে তাকে আগ্রহ করান, মোটিভেটেড করেন, সেদিকে দেন না। অনুকরণ করেন না, অনুসরণ করেন। অনুকরণ করতে 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 আমরা কোথায় পৌঁছেছি? কত দূর নামলে, কোথায় গিয়ে পৌঁছালে আপনি থামবেন? আমি থামবো। আমরা হাজারবার মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে লোকজন বলছে
আমরা বলছি, বিভিন্ন লোক, বিভিন্ন সংস্থা বলছে যে এত বেশি অস্থির হয়েন না, এত বেশি অসুস্থ প্রতিযোগিতায় নামবেন না। অসুস্থ প্রতিযোগিতায় বা প্রতিযোগিতায় নামতে নামতে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনি অন্যকে অসুস্থ করছেন, আপনি নিষ্ঠুর হয়ে যাচ্ছেন। নিষ্ঠুর হতে 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 কত দূর গিয়ে থামলে আপনি থামবেন, কোথায় গিয়ে আপনার হৃদয় পাথর হলে তারপরে আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি অমানুষ হয়ে গেছি, আমি অমানবিক হয়ে গেছি। আমরা গান গেয়েছি 50 বছর আগে, মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানুষ যদি হয় দানব, তাহলে মানুষ কি লজ্জা পাবে না? তাহলে আমি দানব হতে হতে কোথায় গিয়ে থামলে তারপর আমি বুঝতে পারবো যে আমি দানব হয়ে গিয়েছি। স্যারের কাছে কথা শুনে খুব মজা পাচ্ছি। আমি আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা খুব উপকৃত হচ্ছেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্যারের কাছ থেকে আমরা জানতে পারছি। সম্মানিত দর্শক, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমাদের চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের অনেক হয়তো আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। প্রত্যেকেই যদি মনে করেন যে স্যারের কাছে কিছু জিজ্ঞেস করার আছে আজকের বিষয় সম্পর্কে, তাহলে আপনারা ফোন করতে পারেন। ফোন করার জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি, 013128434004। এই নাম্বারে ফোন করে স্যারের কাছে যদি কোনো তথ্য চান তাহলে আপনারা আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রশ্ন করতে পারেন। স্যারের কাছে জানবো এবার, একটু প্রসঙ্গটা চেঞ্জ করি। বর্তমান করোনা পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা জানবো স্যার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কি ধারণা? সংস্কৃতির না, আমি করোনা। আচ্ছা আচ্ছা, জি, করোনা তো এখন মহামারী আকার ধারণ করেছে সারা বিশ্বে। বাংলাদেশ তার বাইরে নয়। বাংলাদেশের একটি ছোট্ট জেলা এবং প্রান্তিক জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা বর্তমানে করোনার যে পরিস্থিতি সেটা আস্তে আস্তে ভয়াবহতার দিকেই এগুচ্ছে বলে আমরা উপলব্ধি করছি। চাঁপাইনবাবগঞ্জে এই করোনার যে প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাবটি আমাদেরকে আতঙ্কগ্রস্ত করছে, আমাদেরকে আস্তে আস্তে একটা শঙ্কার মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এর প্রতিরোধ বা একে জয় করার মনোবলটা আমরা কখনো হারাবো না। আমরা একে প্রতিরোধ করব। মহামারী থাকবে, মহামারী আসবে। পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে বহুতবার, যখন আমাদের ঘর বাড়ি ইমারত কিছু ছিল না, আমাদের পূর্বপুরুষরা বসবাস করত জঙ্গলে, আমাদের পূর্বপুরুষরা বসবাস করত পাহাড়ের গুহায়, কেউ নিশ্চিহ্ন হয়ে যায়নি। পৃথিবীতে অনেক বলবান শক্তিশালী জন্তু, জীবজন্তু বা প্রাণী ধ্বংস হয়ে গিয়েছে, কারণ তাদের মানুষের মতো বুদ্ধি ছিল না। মানুষ বুদ্ধিদীপ্ত একটা জীব, সে সমস্যাকে সমাধান করে করে সামনে এগিয়ে যেতে পারে। এই জন্য তাকে ইন্টেলেকচুয়াল বলা হচ্ছে, বৌদ্ধিক বলা হচ্ছে। মানুষ তার জীবনের সমস্যা সংকটকে তার বুদ্ধি দীপ্ততা দিয়ে সমাধান করতে পারে, মোকাবেলা করতে পারে। এই জন্য মানুষ কখনো নির্মূল হবে না। এরকম হাজারো মহামারী, এর চেয়ে ভয়াবহ মহামারী পৃথিবীতে এসেছে, মানুষ কিন্তু তার মোকাবেলা করে নিজেকে টেকসই করেছে। হ্যাঁ, দুঃখজনক হলো সত্যি, কিছু মানুষ মৃত্যুবরণ করবেই, এমনিতে মানুষ তো মৃত্যুবরণ করেই। আমাদের সমস্যা হলো দুইটা, একটা হচ্ছে মানব সৃষ্ট সমস্যা, একটা প্রকৃতি সৃষ্ট সমস্যা। মানব সৃষ্ট সমস্যাগুলোতেও কিন্তু আমরা নিরাপদ নই। আমরা সেখানে কি শঙ্কিত? আমরা কি সেখানে সচেতন? আমরা গ্রিন হাউস ইফেক্টের কথা বলছি, আমরা প্লাস্টিক পৃথিবীর কথা বলছি, আমরা পানি শূন্যতার কথা বলছি, আমরা ওজোন স্তরের ছিদ্র হয়ে যাওয়ার কথা বলছি, আমরা বাতাসে সীসার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা বলছি, লেডের বৃদ্ধি পাওয়ার কথা বলছি, আমরা ক্লোরোফ্লোরো কার্বন বৃদ্ধি পাওয়ার কথা বলছি। এটা কিন্তু মানুষ সৃষ্ট। আমাদের কলকারখানা উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম চালাতে হচ্ছে, আমাদেরকে প্রচুর পরিমাণে তেল গ্যাস পুড়িয়ে নিধন করতে হচ্ছে গাছ, বনজ সম্পদ। আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে গিয়ে প্রকৃতির বিরুদ্ধাচারণ করতে হচ্ছে। তাহলে তো প্রকৃতি প্রতিশোধ নেবেই। ন্যাচারাল জাস্টিস,
এক জাররা, এক সরিষা পরিমাণ যদি আপনি এর বিরুদ্ধে লাগেন, আপনার সেই মানে যত দূরে আপনি বলেন যে পিস্তল দেখে আপনি যদি ওকে থামাতে চান, কামান দেখে তার প্রতিশোধ সে নেবে। শুরু হয়েছে। এখন কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? মানুষ সকল সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে? হয়তো না। মানুষ ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়ানোর সমস্ত শক্তি, বল, বুদ্ধিদীপ্ততা মানুষের রয়েছে। এই করোনাকালীন যে সময়, হয়তো 16 কোটি মানুষ বাংলাদেশের, সারা পৃথিবীর 700 কোটি মানুষ, 700 কোটি মানুষই আক্রান্ত হতে পারে। কেউ হয়তো মৃত্যুবরণ করবে, কেউ টিকে যাবে। একে ভয় বা আতঙ্ক, আশঙ্কা বা শঙ্কিত হয়ে সংকুচিত হওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই। বাড়িতে থাকতে বলছে থাকেন, আপনার প্রয়োজনে বের হতে বলছে হন। শঙ্কিত, তারপরে সংকুচিত হয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে একে অন্যকে হত্যা করা, ডিপ্রেস হয়ে নিজেকে আত্মহত্যা করা, এটা সমাধান নয়। সমাধানটা হচ্ছে আপনার সচেতনতা। সমাধানটা হচ্ছে মোকাবেলার শক্তিটা অর্জন করা। আপনার বলছে যে এখন সময় এসেছে হিউম্যান যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। মানুষ কিন্তু সেই দিকে সচেতন হন। সেটা আপনার আক্রান্ত হলে আপনি বেঁচে যাবেন যদি আপনি ইমিউন সিস্টেমটাকে বুঝেন যে আমার এই খেলে এই কাজটা করলে আমার ইমিউন সিস্টেমটা বৃদ্ধি পাবে, করেন সেটা। ধন্যবাদ। মাই ডিয়ার ভিউয়ার্স, লাইফ ইজ নট ইজি। মানুষকে যুদ্ধ করেই বাঁচতে হয়। সাময়িক হয়তো আমাদের এই প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, এখান থেকে ওভারকাম করতে হবে, আমাদের বের হয়ে আসতে হবে। এনি হাউ মানুষের বুদ্ধি আছে। স্যারের কাছ থেকে এই তথ্যগুলাই আমরা জানছিলাম। সবসময় প্রতিকূল অবস্থা থাকে না, অনুকূলে আসবে, অবশ্যই একদিন আসবে। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো বিজ্ঞাপন বিরতির পর। বিরতি নেওয়ার নিশ্চয় অল্পক্ষণের জন্য বিজ্ঞাপন বিরতি। আর আমাদের এই অনুষ্ঠানটা প্রচারিত হচ্ছে জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ইরফান গ্রুপের সৌজন্যে। আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার, তথ্য জানার। সঙ্গেই থাকুন। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি, একে রুখতে হবে এখনই। কাট। থ্যাংক ইউ। দর্শক আর ডিরেক্টরের আস্থা যেমন আমার অভিনয়ের উপর, ঠিক তেমনি আমার আস্থা। হ্যাঁ, মনে আছে, আসছি। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন ইরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা কাকরবিহীন ঝরঝরে প্রতিটি সমান দানার ইরফান সুপার চিনি গুঁড়া চাল, যার সুবাসিত ঘ্রাণে সবাই মুগ্ধ। আর এর চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। ইরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। বেঁচে থাকো মা। খাবার রেডি? মায়ের পছন্দের পোলাও, ফিরনি, জর্দা সবই করেছি। আমার বিরিয়ানি? তোমার বিরিয়ানি আর আমার খিচুড়ি, সেটাও করেছি। সেই স্বাদ কি আর আছে? সেই সুগন্ধ ইরফান সুপার চিনি গুঁড়া চাল। হ্যাঁ মা, ইরফান সুপার চিনি গুঁড়া চাল এখন 1 কেজির প্যাকেটে। কৃষকের মমতায় ভরা উৎকৃষ্ট মানের ধান থেকে সম্পূর্ণ অটোমেটিক ডিস্টোনার এবং স্টারিং মেশিনের মাধ্যমে বাছাইকৃত শতভাগ কঙ্কর ও কালোদানা মুক্ত বাজারের সেরা চিনি গুঁড়া চাল। ইরফান সুপার চিনি গুঁড়া চালের আসল ঘ্রাণ। যুগ যুগ ধরে সচেতন গৃহিণীদের প্রথম পছন্দ। ইরফান সুপার ফুডস লিমিটেড। আমি আছি আরে গোলাপের নান ভালোবাসি, ভালোবাসার প্রতীক হলো গোলাপ। আমি আছি আরে সাপলা ফুলের নান ভালোবাসি, সাপলা হলো জাতীয় ফুল আর আমি জাতীয় ভাবে ভালোবাসি। আমার চাস্তুর ভাইয়ের 4টা বাগুর ভাই দোকান বি আছে, তোর কি আছে? আমার পা জোড়া বি আছে। হাতের মধ্যে হাত দিয়া এই পা জোড়া খান দিয়া পুরা খোলা আকাশের নিচে ঢাকা শহর ঘুরে বেড়াম। কাসেম মালিক, ফুলের বাগান ভিতরে আহ। বাবা বহ, খাও।
আপনাকে রান্নার চাকরি আনা হয় না এর লেগেই তো সারা কোন গেটের সামনে ঘোরাঘুরি করি কি দিয়ে আনন্দ এরফান সুপার সরিষার তেল। আমি তোমাকে কি লাগি? আঙ্কেল লাগে না আঙ্কেল? আমি তোমাকে আঙ্কেল লাগলে আসিয়া তোমাকে কি লাগে? বোন লাগে বোন। এরফান সুপার সরিষার তেলে রান্না করে তো পয়সা গেছি, প্রেমিকারে বোন বানাইছি। খাঁটি স্বাদের দেশি ঝাঁজ এরফান সুপার সরিষার তেল। সম্মানিত দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আশা করছি আমাদের আজকের আলোচনা অবশ্যই আপনাদের ভালো লাগছে। ভালো লাগার জন্য আপনাদের একটা দায়িত্ব আছে। দায়িত্ব এবং কর্তব্য দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি কর্তব্য মনে করে আমরা অনুষ্ঠান পরিচালনা করি, আমরা কোনো গেস্টকে নিয়ে এসে আলোচনা করি, তাহলে আপনাদের এটা দেখার অধিকার আছে। অধিকার থাকলে আপনাদেরও একটা দায়িত্ব আছে আপনাদের মূল্যবান মতামত পেশ করার জন্য। আপনাদের মূল্যবান মতামত যদি আমাদের দেন, আমরা উপকৃত হব। আমাদের অনুষ্ঠানের গুণগত মান আরও বেড়ে যাবে। আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের আরও উন্নতি করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকেন। আমরা স্যারের কাছে এ পর্যায়ে জানব যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি এই করোনা প্রাদুর্ভাবের প্রাক্কালে বা এই বর্তমান অবস্থাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ। এই করোনাকালীন সময়ে শিল্প সংস্কৃতি বলা হয়েছিল যে অনেকটাই নিষ্ক্রিয় বা মুখ থুবড়ে পড়ে গেছে এবং শিল্পীরা তাদের কর্ম হারিয়েছে বলা যায়। তো আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমাদের বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকি স্যার, তিনি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন এবং অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অত্যন্ত সংস্কৃতি বান্ধব একটি মানুষ এবং তার সরকার সংস্কৃতি বান্ধব একটি সরকার। শিল্পীরা বর্তমানে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠান থেকে তারা বঞ্চিত হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আবার তাদেরকে সরব বা সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। তার ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমি চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন পদক্ষেপ বা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আর্ট এগেনস্ট করোনা নামক একটি অনুষ্ঠান পরিচালনা করছে। এই আর্ট এগেনস্ট করোনায় সারা বাংলাদেশের যত ধারার শিল্পী রয়েছেন তাদেরকে নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটা কখন থেকে শুরু হয়েছে স্যার? এটা শুরু হয়েছে মার্চ মাস থেকে, যখন আমাদের ছুটি হয়ে গেল 26শে মার্চ, তখন থেকেই এই কার্যক্রমটা আমাদের অনলাইনে প্রচারিত হচ্ছে। এইটা সিলেট জেলা শিল্পকলা একাডেমি সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পেজে পাওয়া যাবে। ভেরিফাইড পেজ আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির, সেখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চলছে। জেলা শিল্পকলা একাডেমি চাঁপাইনবাবগঞ্জ অনলাইনের মাধ্যমে বিভিন্ন যে দিবস, যেমন সঙ্গীত দিবস, তারপরে বিভিন্ন ধারার গান সঙ্গীত নিয়ে প্রোগ্রাম বা অনুষ্ঠান অনলাইনে পরিচালনা করছে। এছাড়াও শিল্পকলা একাডেমির যে প্রশিক্ষণ কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমি চাঁপাইনবাবগঞ্জের, সেগুলো প্রত্যেক দিন, শুধু শুক্র শনি বাদ দিয়ে প্রত্যেক দিন বিকাল 5টা থেকে 6:30 পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে অনলাইনের মাধ্যমে। এছাড়াও জুম অ্যাপস বা স্টিম ইয়ার্টেও আমাদের বিভিন্ন অনুষ্ঠান, যেমন কিছুদিন আগে আমরা সারা বাংলাদেশের অটিস্টিক শিল্পী যারা, তাদেরকে নিয়ে কার্যক্রম হয়েছে এবং শিল্পীদের এই কার্যক্রমগুলো আবার তারা সম্মানীয় পাচ্ছে। তারপরে বঙ্গবন্ধুর উপরে প্রত্যেকটা জেলা থেকে 20টি গান, মানে 20টি গান, 10টি নতুন এবং 10টি জনপ্রিয়, এই 20টি গানের রেকর্ডিং ভিডিও ধারণ কর্মসূচি আমরা গত 18 তারিখে আমরা রেকর্ডিং ভিডিও করে আমরা ঢাকাতে পাঠালাম। সারা বাংলাদেশ থেকে এটা সংগৃহীত হচ্ছে। বঙ্গবন্ধুর উপরে প্রায় 640টি থেকে তার অধিক নতুন গান হয়তো এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রচার করবে এবং জনপ্রিয় আরও 640টি গান বা তার অধিক আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে
22টি গান, 11টি নতুন গান এবং 11টি জনপ্রিয় গান, সেগুলো কিন্তু আসলে নতুন। এই চাঁপাইনবাবগঞ্জের শিল্পী, চাঁপাইনবাবগঞ্জের গীতিকার, চাঁপাইনবাবগঞ্জেরই সুরকার, চাঁপাইনবাবগঞ্জেরই হ্যান্ডস, তারা এটা করলেন, করে আমরা রেকর্ডিং ভিডিও করে ঢাকাতে প্রেরণ করছি। এছাড়াও আর্ট এগেনিস্ট করোনা প্রত্যেকটি জেলা শিল্পকলা একাডেমি নৃত্য, সঙ্গীত, তারপরে নাটক, আর্ট, আবৃত্তি, এই কার্যক্রমগুলো চালু হয়েছে এবং সেগুলো কার্যক্রম চলছে বা চলমান। আমরা শিল্পীরা বা শিল্প সংস্কৃতি বা শিল্পকলা আর্ট এগেনিস্ট করোনার মাধ্যমে করোনার প্রতিরোধ মোকাবেলা কার্যক্রম মানে হাতে নিয়েছি এবং এটা র্যান্ডম যাকে বলে, মানে একেবারে ধারাবাহিকভাবে চলবে। যতদিন করোনা থাকবে ততদিন চলবে, যতদিন থাকবে না তারপরেও চলবে আমাদের কার্যক্রম। এবং এই শিল্পীদের বলা হচ্ছিল যে তারা হয়তো কর্মহীন হয়ে পড়েছেন, এটাও ঠিক আছে। তার জন্য সরকার তাদেরকে বিভিন্ন প্রণোদনা মানে ইতিমধ্যে দিয়েছেন, আরও দিচ্ছেন, ভবিষ্যতেও তারা তাদের প্রণোদনাগুলো পাবে। জি, ধন্যবাদ স্যার। জানলাম যে কি কি পদক্ষেপ নিয়েছেন জেলা শিল্পকলা একাডেমি থেকে। তো স্যার আরেকটা বিষয় জানতে চাবো যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ কিংবা সারা বাংলাদেশের কথাই, যেহেতু শিল্পকলা একাডেমি তো প্রত্যেকটা জেলাতেই আছে, জেলা ওয়াইজ আছে, তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিল্পীদের কি অবস্থা? আমাদের চাঁপাইনবাবগঞ্জের জেলার যে শিল্পী কুল বা শিল্পী অঙ্গন বলেন, যারা অনেকেই আছে যে গানের উপরে ডিবেট, এখানে বিভিন্ন ধারার শিল্পী আমরা পাই। যেমন গম্ভীরা শিল্পী, তারপরে গম্ভীরা আমাদের খুবই ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ একটা জায়গা। আলকা, মিল গীত, ঝান্ডি গান, তারপরে কেচ্ছা কাহানি গান সহ আরও বিভিন্ন ধারার, এবং আধুনিক গান করেন, নজরুল রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন গান করেন অনেকেই। হ্যাঁ, ঠিকই যথার্থই বলেছেন যে অনেকে এই শিল্প চর্চা বা শিল্প নিয়েই তারা থাকেন, প্রফেশনালি এই শিল্প করেই তারা তাদের সংসার বা পেট চালান। সেই অর্থে চাঁপাইনবাবগঞ্জের হয়তো কিছু শিল্পী ওই রকম অবস্থা, বেশিরভাগ শিল্পী সলভেন্ট। এছাড়াও যারা বয়স্ক প্রবীণ শিল্পী রয়েছেন তাদেরকে সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছেন। তারপরে বাৎসরিক একটা অনুদান শিল্পীরা পেয়ে থাকেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জে এবার প্রায় 55-60 জন শিল্পীকে বাৎসরিক ভাতা অনুদান দেওয়া হয়েছে। তারপরে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী 5000 শিল্পীকে একটা প্রণোদনা দিয়েছেন, সে থেকে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 150 শিল্পী এই প্রণোদনার আওতায় এসেছেন। তারপরে জেলা প্রশাসনের সহযোগিতায় কিছু প্রণোদনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির স্থানীয় যে তহবিল, সে তহবিল থেকে ঈদের সময় কিছু ঈদ উপহার শিল্পীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে আমাদের যে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান চলমান রয়েছে, সে অনলাইন ভিত্তিক অনুষ্ঠানেও শিল্পীরা কিছু সম্মানী তারা পাচ্ছেন তাদের ইয়েতে। অটিস্টিক যারা শিল্পী রয়েছেন ওই চাঁপাইনবাবগঞ্জে, তারাও কিছু অনুদান এবং সম্মানী পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। এছাড়াও বিভিন্ন সংগঠন, শিল্প সংস্কৃতি সংগঠন, তারাও এই চাঁপাইনবাবগঞ্জের শিল্পীদের কিছু অনুদান প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে। আমি ইতিমধ্যে আমার মাধ্যমেই ঢাকা থেকে 2-1টা সংগঠন, তারপরে রবীন্দ্র সঙ্গীত পরিষদ, তারপরে রাজশাহীর একটা পার্সোনাল সংগঠন রয়েছে নৃত্য সংগঠন ল্যাডলি মোহন মৈত্র এবং আলোরে মৈত্র, তাদের পার্সোনাল ফান্ড থেকেও চাঁপাইনবাবগঞ্জের 5 জন শিল্পী, তারপর রবীন্দ্রসঙ্গীত পরিষদ থেকে 15 জন শিল্পী, এরকম প্রায় চাঁপাইনবাবগঞ্জে আমাদের এ পর্যন্ত সমস্ত ধারা মিলিয়ে 200 অধিক শিল্পী রয়েছে। এই 200 অধিক শিল্পী মানে 250 মতো শিল্পী, তারা কোনো না কোনোভাবে এই করোনাকালীন সময়ে প্রণোদনা বা সম্মানী তারা পেয়েছেন, ইতিমধ্যে পেয়েছেন এবং ভবিষ্যতে আরও পাবেন। সরকার জায়গা থেকে তাদেরকে এই জায়গাতে করার চেষ্টা করা হচ্ছে। আর একটা কথা বলবো শিল্পীদের উদ্দেশ্যে যে আপনারাও বসে থাকবেন না, উদ্যোগটা নিতে হবে, উদ্যোক্তা হতে হবে। যদি আপনি উদ্যোক্তা না হন, আপনি যে চর্চাটা বা যে শিল্পটা আপনি জানেন, আপনাকে কেউ ডাকবে না, কেউ খোঁজ নিবে না, এটাই স্বাভাবিক।
অস্বাভাবিকটা হচ্ছে খোঁজটা নিচ্ছে, সরকার নিচ্ছে, এটা অস্বাভাবিক বিষয়। আপনি হয়তো 20 বছর আগে গান করতেন, এরকম আমরা পেয়েছি। 30 বছর আগে গান করতেন বা শিল্প চর্চা করতেন, এখন কোনোভাবে আপনার পেশা চেঞ্জ হয়েছে বা আপনি সেটার সাথে জড়িত নন। এইরকম শিল্পীকেও আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে তাদেরকে সরব করার জন্য, সক্রিয় করার জন্য চেষ্টা চালাচ্ছি। এই জেলায় শুধু শহর কেন্দ্রিক শিল্প চর্চাটাই হয়তো কিছুটা সক্রিয় ছিল, অনেকটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। আমরা বিভিন্ন উপজেলা, সেখানে সংগঠন তৈরি করা, সংগঠিত করা, শিল্পীদেরকে একাট্টা করা, একটা প্ল্যাটফর্ম তৈরি করা। উপজেলা শিল্পকলাও এখন চালু করার চেষ্টা চালানো হচ্ছে, সরকার চালাচ্ছে। উপজেলা শিল্পকলা একাডেমি ইউনো মহোদয়রা দেখছেন, তারা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিচ্ছেন, শিল্পীরা তার শিল্পীদেরকে নিয়ে। জেলা শিল্পকলা একাডেমি তো নিচ্ছেই। জেলা শিল্পকলা একাডেমি একটা প্ল্যাটফর্ম শিল্প সংস্কৃতির, শিল্পীদের প্ল্যাটফর্ম। শিল্পীদের জায়গা তো রেজিস্ট্রি অফিস নয়, শিল্পীদের জায়গা ইউনো অফিসের বা ভূমি অফিস নয়। শিল্পীদের জায়গা হচ্ছে শিল্পকলা। শিল্পকলায় শিল্পীদের আসতে হবে, তাকে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করার সুযোগ তো সরকার করে দিয়েছে। এখন এখানে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়েছে, এখানে 5-6 জন লোক দিয়েছে, এখানে বিশাল বড় একটা বিল্ডিং দিয়েছে, কোটি কোটি টাকা খরচ করছে সরকার। কার জন্য? আপনার চর্চার ক্ষেত্র, আপনার অনুশীলনের সাধনার জায়গা, আপনার ভালোবাসা প্রাণের জায়গা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করছি করোনা বিষয়ে করণীয়। আজকের সম্মানিত অতিথি আমাদের জেলা সংস্কৃতি কর্মকর্তা জনাব মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। একজন সুস্থ মানুষ কিভাবে সুস্থভাবে জীবনযাপন করবে তারই কিছু তথ্য স্যারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। আসলে আমাদের ভালো শেষ নেই, আমরা ভালোর মধ্যেও ভালো খুঁজি, গুড, বেটার, বেস্ট। আমরা গুড নিব না, বেটার নিব না, আমরা বেস্ট নিব। আমরা সব সময় বেটার চাই। স্যার, যে আলোচনায় যাচ্ছিলাম, একজন মানুষকে কখন সবচেয়ে সুন্দর দেখায়? যখন একজন মানুষ মানবিক, তখন সবচেয়ে সুন্দর সে। যদি মানবিকতা তার ভিতরে প্রকাশিত হয়, বিকশিত হয়, তখনই সে সবচেয়ে সুন্দর। গুড স্যার, অনেক জ্ঞানী লোক। আমি যেভাবেই প্রশ্ন করি স্যার উত্তর দিবেন, এটা আমার বিশ্বাস ছিল। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মানুষের জন্য আমরা অনেক সময় চা খেতে গিয়ে বলি যে একটু লিকারটা বেশি দেন, একটু কম দেন। কিন্তু কেন বলবো? আমরা সবসময় স্বাভাবিক খাবার খাবো, তাহলে আমাদের স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হবে। আমরা অনেক সময় বলে থাকি টিচার অলওয়েজ টিচার। একজন টিচার, একজন শিক্ষক, তার কাছ থেকে মানুষ শিখবে। তার পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা প্রত্যেকটাতেই যেন মানুষ শেখে। একটা ভালো কথা বলেছেন, ভালো একটা চমৎকার পয়েন্ট উত্থাপন করেছেন। সেটা হচ্ছে শিক্ষকতা। শিক্ষকতাটা একটা পেশা না, একটা ব্রত। একজন শিক্ষক যদি কালচার্ড হন, তাহলে একটা স্টুডেন্ট না, একটা জাতি পরিবর্তন হয়ে যাবে। যদি বোনাপার্ট বলে থাকেন, নেপোলিয়ন, যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটা জাতি উপহার দেব। আসলে তিনি শিক্ষিত মা না, তিনি কালচার্ড মা চেয়েছেন, যে মায়ের ভিতরে কালচারাল বিষয়টি বা সংস্কৃতিটি বলবৎ, যূথবদ্ধ। যদি একজন শিক্ষক জন্ম দেন কাকে? যদি আমাদের সংস্কৃতি বা আমাদের ভাষা বলুন, আমাদের কালচার বলুন, আমাদের জাতিসত্তা বলুন, সে জাতিসত্তাকে বা আমাদের জাতীয়তা বোধকে চির সমন্বিত কে করেছেন? তার মধ্যে একজন মানুষ মাইকেল মধুসূদন দত্ত, তার মধ্যে একজন মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন নজরুল। বলেন তো, এদেরকে কে জন্ম দিয়েছে? একজন শিক্ষক।
আমাদের যে বঙ্গবন্ধু, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি আমাদেরকে স্বাধীন জাতিসত্তা উপহার দিয়েছেন, তারও গোড়ার যে ভিত্তি মজবুত করেছেন একজন শিক্ষক হামিদ। তার ভিতরে বিভিন্ন দর্শন প্রথিত বা গ্রথিত বা বপিত করেছেন, বপন করেছেন তিনি তার মস্তিষ্কের ভেতরে, এই শিক্ষক। কিন্তু এই শিক্ষক যখন, আপনি বলবেন অযোগ্য, আমি বলবেন শিক্ষক, আমি আগে বলেছি পেশা নয়, এটা আপনি বেতনভুক্ততার বিষয় না। আপনার ঘাড়ের উপরে, আপনার মাথার উপরে বিশাল দায়িত্ব। আপনি আজকে আপনার শিক্ষার্থীকে একটা জায়গা থেকে বাধা দিবেন, তার বিকাশমান মানসিকতাকে বাধাগ্রস্ত করবেন, তার উন্মুক্ত গ্রহণ করার শক্তি অর্জনটাকে খর্ব করবেন। আপনি আসলে একটা স্টুডেন্টের জীবনকে নষ্ট করলেন না, আপনি একটা জাতীয়তা বোধকে আটকে দিলেন। সৃষ্টির পথ যে করে রাখে আকীর্ণ, কুণ্ঠিত বা বেঁধে রাখে, সে আর যাই হোক মানুষ না। আমি আপনাদের এই দর্পণ টেলিভিশনের মাধ্যমে আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ বা মণ্ডলীকে অনুরোধ করব, আপনার যে শিক্ষার্থী, যাকে আপনি শিক্ষা প্রদান করেন, তাকে আপনার সন্তান জ্ঞানে তার বিকাশমান মানসিকতাকে, তার মেধাকে যাচাই করে, বিশ্লেষণ করে, সে যে মেধাতে বিকশিত হতে চায় সেদিকে পরিচালনা করুন, সেদিকে নির্দেশনা দিন, সেদিকে দিকটা দেখিয়ে দিন। দিক ভ্রান্ত করবেন না, জাতি বিনষ্ট হয়ে যাবে, ভ্রষ্ট পথে যাবে। ধন্যবাদ স্যার। সম্মানিত দর্শক শ্রোতা, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন যে সমাজে বাস করে না সে হয় দেবতা, না হলে পশু। মানুষ যদি আমরা হই তাহলে আমাদের সমাজে বাস করতেই হবে, আর সমাজে বাস করতে গেলে আমাদের কিছুটা দায়বদ্ধতা থাকেই। আমাদের সুষ্ঠু জীবনযাপন করতে গেলে একে অপরের উপর অনেক সময় ডিপেন্ডেন্ট হতে হয়। তাই আমার কাছ থেকে আমি যদি কেউ উপকৃত হয়, তাহলে তার কাছ থেকেও আমি কোনো না কোনোভাবে উপকৃত হব। তাই প্রত্যেককেই আমাদের কিছু না কিছু দায়িত্ব পালন করতে হয়। আজকে আমরা আলোচনা করছি আমাদের সমসাময়িক বিষয়, করোনা প্রতিরোধে করণীয়। করোনা এটা প্রাকৃতিক একটা দুর্যোগ। এটা থেকে আমাদের রেহাই পেতে হবে আমাদের ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আমাদের যারা প্রতিনিধি আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি আছেন, আমাদের চিকিৎসক আছেন, তাদের কাছ থেকে শুনেছি। আজকে আমাদের সাংস্কৃতিক কর্মকর্তা, ওনার কাছ থেকেও শুনছি যে আমাদের কিছু না কিছু কোনো না কোনোভাবে দায়িত্ব পালন করতেই হবে। আমরা জানতে থাকি, শুনতে থাকি, আমাদের অনেক কিছু অজানা বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, এক্ষুনি আসছি। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি, একে রুখতে হবে এখনই। কাট। থ্যাংক ইউ। দর্শক আর ডিরেক্টরের আস্থা যেমন আমার অভিনয়ের উপর, ঠিক তেমনি আমার আস্থা। হ্যাঁ, মনে আছে, আসছি। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন ইরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা কাকরবিহীন ঝরঝরে প্রতিটি সমান দানার ইরফান সুপার চিনি গুঁড়া চাল, যার সুবাসিত ঘ্রাণে সবাই মুগ্ধ। আর এর চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। ইরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। বেঁচে থাকো মা। খাবার রেডি? মায়ের পছন্দের পোলাও, ফিরনি, জর্দা সবই করেছি। আমার বিরিয়ানি? তোমার বিরিয়ানি আর আমার খিচুড়ি, সেটাও করেছি। সেই স্বাদ কি আর আছে?
সেই সুগন্ধ ইরফান সুপার চিনি গুঁড়া চাল। হ্যাঁ মা, ইরফান সুপার চিনি গুঁড়া চাল এখন 1 কেজির প্যাকেটে। কৃষকের মমতায় ভরা উৎকৃষ্ট মানের ধান থেকে সম্পূর্ণ অটোমেটিক ডিস্টোনার এবং স্টারিং মেশিনের মাধ্যমে বাছাইকৃত শতভাগ কঙ্কর ও কালোদানা মুক্ত বাজারের সেরা চিনি গুঁড়া চাল ইরফান সুপার চিনি গুঁড়া চালের আসল ঘ্রাণ। যুগ যুগ ধরে সচেতন গৃহিণীদের প্রথম পছন্দ ইরফান সুপার ফুডস লিমিটেড। আমি আছি আরে গোলাপের নান ভালোবাসি, ভালোবাসার প্রতীক হলো গোলাপ। আমি আছি আরে সাপলা ফুলের নান ভালোবাসি। সাপলা হইলো জাতীয় ফুল আর আমি জাতীয় ভাবে ভালোবাসি। আমার চাস্তুর ভাইয়ের 4টা বাগান খালি দোকান বি আছে, তোর কি আছে? আমার পা জোড়া বি আছে। হাতের মধ্যে হাত দিয়া এই পা জোড়া খান দিয়া পুরা খোলা আকাশের নিচে ঢাকা শহর ঘুরে বেড়াম। কাসেম মালিক ফুলের বাগানের ভিতরে আহ। বাবা বহো, খাও। আপনাদের আন্দাজটা গ্রানা হ্যাঁ না? লেগে তো সারা কোন গেটের সামনে ঘোরাঘুরি করি, কি দিয়ে আনন্দ। ইরফান সুপার সরিষার তেল। আমি তোমাকে কি লাগি? আঙ্কেল লাগে না আঙ্কেল? আমি তোমাকে আঙ্কেল লাগলে আসিয়া তোমাকে কি লাগে? বোন লাগে বোন। ইরফান সুপার সরিষার তেলে রান্না করে তো পয়সা গেছি, প্রেমিকারে বোন বানাইছি। খাঁটি স্বাদের দেশি ঝাঁজ ইরফান সুপার সরিষার তেল। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা আবারও পূর্বের আলোচনায় চলে যাই। স্যারের কাছে এবার আমি জানতে চাইব যে আমরা অভিনয় দেখি, অভিনয়ে একটা সিনেমার কথাই বলি, সেখানে যে হিরো থাকে হিরোইন থাকে সেও হাসে, একটা ভিলেন যে থাকে খল চরিত্রে যিনি অভিনয় করেন তিনিও হাসেন। এই দুইজনের মধ্যে হাসির পার্থক্যটা কি? হ্যাঁ, হাসি তো হাসি। হাসি হচ্ছে বলতে গেলে মানসিক একটা উপস্থাপনা, একটা প্রেজেন্টেশন। এখন আপনি কোন কনটেক্সটে হাসছেন? দুঃখের, দেখেন আনন্দ অশ্রু বলছে, মানুষ উৎসবে হাসছে বা কোনো কিছু পাওয়ার পরে হাসছে। সিনেমার যে হাসিগুলো সেগুলো আসলে এক ধরনের তৈরি করা আর কি, একটা পার্থক্য তৈরি করা, চরিত্রগত পার্থক্য, বৈশিষ্ট্য তৈরি করা। সিনেমার ভিলেন এখন তার প্রাপ্তিটা নেতিবাচক, নেতিবাচকে সে হাসছে, তার মানে নেতিতেও হাসি আছে। আবার নায়ক বা নায়িকা বা যে ইতিবাচক ভূমিকা পালন করে বা চরিত্রে অভিনয় করে তার প্রাপ্তিতে তার একটা হাসি আছে। এই যে মানুষের যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলের একটা প্রেজেন্টেশন, একটা উপস্থাপন বা এক্সপ্রেশন যাকে বলি আমরা, অভিব্যক্তি, অভিব্যক্তি তার অনুভূতিটার সাথে সংযুক্ত হয়ে তার যে এই অবয়ব বা এই মুখমণ্ডলের বলতে যে অভিব্যক্তিটা বা যে অবস্থানটা, সেই অবস্থানটার ভিতরে পার্থক্য আর কি তৈরি করে আমাদের যারা পরিচালনা করেন পরিচালক। এখন ভিলেন হাসছে, এই হাসিটা আপনি একটা যাকে আমরা বলি টিপিক্যাল, একটা টাইপ। আবার নায়কের হাসির মধ্যে নায়ক নায়িকা যখন মিলন হচ্ছে তখন এক ধরনের, যখন নায়ক তার মাকে এসে বলছে মা মা আমি চাকরি পেয়েছি, তখনকার একটা। আবার ভিলেন যখন নায়িকাকে হরণ করছে, যখন দ্রৌপদীকে অর্জুন মানে তার বলখ বা তার শাড়ি খুলছে, তার তখন একটা ক্রূর হাসি। তা হাসি, বিভিন্ন হাসিকে আমরা নামকরণ করি অনেকদিন আগে থেকে। ভরতনাট্য শাস্ত্রতেও হাসির বিভিন্ন নামগুলো করা হয়েছে। তারপরে মুখ কোন দিকে গেলে কি নাম, এদিকে গেলে বিস্ফারিত হাসি, তারপরে তাকালে বিস্ফারিত তাকাচ্ছি, আলোলায়িত, তারপরে সাচ্চি, তারপরে মানে ক্রূর, তারপরে স্মিত, তারপরে মিষ্টি। এই যে হাসিগুলোর নাম, মিষ্টি হাসি, যেমন মেয়েটা মিষ্টি হাসি হাসছে, স্মিত হাসি হাসছে, সে খল হাসি হাসছে, সে ক্রূর হাসি হাসছে, সে বিস্ফোরক, মানে অনেকে হাসি ফেটে পড়ে না, একটা কিছু হলো হেভি হাসছি। এই যে
বিভিন্ন হাসিগুলো সেগুলো নামগুলো আমরা ওইভাবে নামকরণ করি আর কি। যে আপনি হাসলে এই সময় এরকম, মানে অভিনয়ের সময় বিশেষ করে আপনি এখানে এরকম হাসি দেন, মানে খিলখিল করে হাসছে। তারপরে না কি সুরে, যেমন ভূত প্রেত, ভূত প্রেত তো আমরা হয়তো অনেকেই দেখিনি, তা কেমন হাসি সেটাও আমরা জানি না, একটা আইডিয়ার মধ্যে যে ওরা নাকি নাকি কথা বলে, কাল্পনিক একটা বিষয়ে করে হাসছে। তারপরে হাসছে কিন্তু শব্দ নেই, শব্দ ছিন হাসি, শব্দ সহ হাসি, কান্না সহ হাসি, কান্না ছাড়া হাসি, হাসি তো হাসি, কত হাসি, বতক হাসি, রাম ছাগলের হাসি, গরু হাসি, গোমুখ হাসি, বলে না গোমুখ হাসি, তারপর ছাগমুখে হাসি, বরাহ মুখ হাসি, কত রকমের যে হাসি আছে, আমরা সেগুলোকে আলাদা আলাদা নাম দিই, কিন্তু হাসি একটা অনুভূতির বিষয়, মানুষের আবেগিক একটা জায়গা, যে জায়গা থেকে মানুষের হাসি কান্না উৎপাদিত হয়। আমরা কান্নাকে ওইভাবে বিভিন্ন নামে ডাকতে পারি। তো এখানে যে আপনি যে কথাটা বললেন যে সিনেমার নায়ক নায়িকা এবং ভিলেনের হাসির মধ্যে পার্থক্যটা এখানেই অনুভূতির পার্থক্য, যে কোন অনুভূতিতে সে হাসবে। ধন্যবাদ স্যার। কথাই বলে যে যে যত হাসবে সে তত বাঁচবে। তো আমরা সবসময় মিষ্টি হাসবো। হ্যাঁ, কথাই বলে হাসবে সে তত বাঁচবে, আসলে তার মানে এই নয় যে হাসতে থাকবে সারা জীবন, মানে আর মরবে না, অমর হয়ে যাবে, সেটা না। বিষয়টা এরকম যে সে নীরব থাকবে, নীরব মানে হাসুন। আপনার হার্টের হয়তো অনেক সময় জমা হয়, তো মানুষের মস্তিষ্কে সবসময় মরিচা জমা হয়, হৃদয়ে বাষ্প জমা হয়। তো হাসলে বা কান্না করলেও আপনার কান্নাও করতে হবে। অনেক সময় একা একা খুবই মন খারাপ, কাঁদবেন, চিৎকার করে কাঁদবেন, দেখবেন হৃদয়ের উপরে অনেক চাপ সরে যাবে। আমরা অনেক সিনেমাতে দেখি, সিনেমা যেমন বম্বে মেরি জান একটা সিনেমা, সেই সিনেমায় পরেশ রাওয়াল একজন অভিনেতা, তিনি পুলিশ কর্মকর্তার বা হাবলদারের চাকরি মানে অভিনয় করছেন। তো তার একটা মানে সিনেমা, অনেক সিনেমার ভিতর দর্শন হয়, অনেক ভালো ভালো সিনেমা আছে, বলছে যে কষ্ট, আমার খুব কষ্ট, বলছে কষ্ট যা পেশাব কর, কষ্টটা দূর হয়ে যাবে, মানে ভিতরের কষ্টটা পেশাবের মধ্যে বের করতে। তা আমি বলি যে যখন আপনি কষ্টে থাকবেন, কষ্ট পাবেন, মানুষের কষ্ট সবসময়, কান্না করেন কিংবা হাসুন, মন খুলে হাসুন, প্রাণ খুলে হাসুন, কষ্টটা দূর হয়ে যাবে। নাহলে গান করুন, কষ্টটা দূর হয়ে যাবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর লাইফ। আমরা একঘেয়েমি থাকতে চাই না। আমরা স্যারের কাছ থেকে যদি কিছু শিখে থাকি তাহলে আমরা ভালো থাকার জন্য আমরা চেষ্টা করি। স্যারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন যে একজন সুস্থ মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, একজন সুস্থ মানুষ কিভাবে অসুস্থ হতে পারে, একজন স্বাভাবিক জীবনযাপন করতে গেলে কি কি থাকার দরকার, মানুষের গুণ, তারই একটি উল্লেখযোগ্য উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সাংস্কৃতিক। আমরা সাংস্কৃতিককে আমরা ভুল বুঝবো না, সাংস্কৃতিকের সাথে থাকবো, আমরা বিনোদনের সাথে থাকবো, সম্ভবত যতটা আমাদের চেষ্টা আমরা এটাকে অ্যাভয়েড করবো না। স্যারের কাছ থেকে আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আমরা তো মূলত আজকে আলোচনা করছিলাম যে করোনা বিষয়ে আমাদের করণীয়, প্রত্যেকটা সেক্টর কিছু না কিছু করছে। আপনার জায়গা থেকে কতটুকু কি করছে এই ব্যাপার স্যার, জনগণকে সচেতন করার জন্য? আমরা ইতিমধ্যে সংস্কৃতি একটা বিশাল মাধ্যম বা কালচার বা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এই শিল্পকলা একাডেমির মাধ্যমে মানুষকে সচেতন করবার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম আমরা বেশ কিছু বিষয় হাতে নিয়েছি। সেগুলো হচ্ছে এই জেলা থেকে গম্ভীরা ঐতিহ্যবাহী একটি উপাদান, এই গম্ভীরার মাধ্যমে মানুষ যাতে সচেতন হয়, এইরকম আমরা 5টি গম্ভীরা প্রচার করেছি। দর্পণ টেলিভিশনও আমাদের সাথে পার্টনারশিপে দু একটা কাজ করেছে। এছাড়াও জেলা প্রশাসনের ফেসবুক পেজে আমাদের এই জনসচেতনতামূলক গম্ভীরাগুলো রয়েছে, পুঁথিপাঠ রয়েছে। তারপরে জেলার আঞ্চলিক ভাষায় করোনা বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত আমরা মাইকিং সহ পেজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে প্রায় 7টি
অঙ্গিক বা অঙ্গ বা অনুষ্ঠান আমাদের এইভাবে চলমান রয়েছে, প্রচারণা চালানো হচ্ছে। করোনা বিষয়ে জনসচেতনামূলক যাতে জনসচেতন হয়, মানুষ সচেতন হয়, সেই কার্যক্রম আমরা শিল্প সংস্কৃতির মাধ্যমে করার চেষ্টা করছি। জারি গানের মাধ্যমে, একটা জারি গান কিছুদিন আগে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, এখনও চলছে, সামাজিক মাধ্যমে রয়েছে, আমাদের পেজে রয়েছে। তারপরে আমাদের চাপাই শিল্পীর চাপাই, সমস্ত চাপাইয়ের, বা লেখক চাপাইয়ের, শিল্পী চাপাইয়ের, গায়ক চাপাইয়ের, ভিডিও ধারণ করেছি চাপাই, সেটা আমাদের পেজে গেলেই পাওয়া যাবে। তা যে জেলা প্রশাসনের পেজে গেলেও পাওয়া যাবে। তারপরে আমাদের বঙ্গানুষ্ঠান একটা পেজ আছে, সেখানে গেলেও পাওয়া যাবে। আমার একটা পার্সোনাল একটা পেজ আছে, সেখানে গেলেও পাওয়া যাবে। অনেক যাতে শেয়ার, অনেক হাজার হাজার দেখলাম শেয়ার হয়েছে। তো আমরা এই ধরনের কাজ করছি শিল্পকে ব্যবহার করে, যাতে মানুষ সচেতন হয়, আবার সাথে সাথে বিনোদনটা পায়, সুস্থ বিনোদন। আপনার যেটা বলছিলেন যে মানুষ সুস্থ থাকার জন্য আর কি কি করণীয় করার দরকার, 3টা জিনিস মানুষকে করা খুবই জরুরি বলে মনে করি, আমি নিজে পালন করার চেষ্টা করি। একটা হচ্ছে সন্দেহ প্রবণতা থেকে দূরে থাকা, তাহলে সুস্থ থাকবে। দ্বিতীয়টা হচ্ছে ডিপ্রেশন কমে যাবে। জি। দ্বিতীয়টা হচ্ছে, বা প্রথম 3টায় প্রথম 1 নম্বর সন্দেহ প্রবণতা থেকে দূরে থাকা। দ্বিতীয়টা হচ্ছে হিংসা থেকে দূরে থাকা, ধর্ম বলে হিংসা থেকে দূরে থাকা, হিংসা করবেন না। আর তৃতীয়টা হচ্ছে অন্যের সমালোচনা থেকে দূরে থাকা, গীবত, এটা ইসলাম ধর্ম বলে, প্রত্যেকটা ধর্ম বলে। এই 3টা থেকে দূরে থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আর সংস্কৃতির যে কথা বললেন, সংস্কৃতির সাথে ধর্মের সাংঘর্ষিকতা কেন হবে, এরকম একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান হওয়া উচিত, যে ধর্ম এবং সংস্কৃতি সাংঘর্ষিক তো নয়, যার ধর্ম সে পালন করেন। সংস্কৃতি থেকে ধর্ম না, সংস্কৃতি ধর্ম নয়, ধর্ম সংস্কৃতি হতে পারে, ধর্মীয় সংস্কৃতি। সংস্কৃতির সাথে তো ধর্মের সংস্কৃতি সংঘর্ষ হওয়ার কথা না, কেন হবে? ধর্মের বিরুদ্ধে কি কোনো কিছু আঙ্গিক বা বিষয় বা অনুষঙ্গ বা সরঙ্গ বলেন বা অঙ্গ বলেন, সংস্কৃতি কি? আমরা গানের মাধ্যমেও তো দেশ স্বাধীনতার সময় অনেককে উজ্জীবিত করেছি। অবশ্যই আমরা গানের মাধ্যমে অধিকারের কথা বলি। আমি আমার বাংলাদেশের কথা ধরুন, বাংলাদেশের সাথে যদি সংযোগ করেন, পৃথিবীর সভ্যতার ইতিহাস থেকে শুরু করে মানুষকে সবসময় শক্তি প্রেরণা জুগিয়েছে সংস্কৃতি। ফ্রান্সের রেভলিউশন বা শিল্প বিপ্লব বা যুদ্ধ বা স্বাধীনতা, এরকম যাক দেনিদার, কর্নে, রাশিন, রুশো, বহুত পথ প্রদর্শক বা দার্শনিককে পাবেন আপনি, যিনি কবি, যিনি সঙ্গীত শিল্পী, যিনি আর্টিস্ট, দেশের মানকে চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। চেঞ্জ মাইন্ড বলেন, চেঞ্জ মানসিকতা চেঞ্জ করতেই হবে। শিল্পের ভিতরে আপনি অভিযাত্রা করুন, শিল্পের ভিতর দিয়ে যাত্রা করুন। আপনাকে অধার্মিক হয়ে যাত্রা করার কে বলেছে? আপনি ধার্মিক হন, ধর্মভীরু নয়। আপনি ঈশ্বর বা আল্লাহ বা গড বা ধর্মকে ভালোবাসুন, ভয় করবেন না। আল্লাহ তো ভয় করার কথা বলেননি। ঈশ্বর, আমার ইসলাম ধর্ম বা আমার অন্য ধর্ম, কেউ কি আপনাকে ভীত হতে বলেছে? ভয় পেয়ে সিটিয়ে যদি থাকেন, তাহলে তো আপনি বারবার মরে যাবেন। আপনি ভালোবাসুন, নিজকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ তার অনেক আয়াতে, আমাদের কোরআনের আয়াতে বা আমাদের অনেক হাদিসে আছে, ঈশ্বরের সৃষ্টিকে, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসুন, তাহলে তাকে পাওয়া যাবে। জি, ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের সম্মানিত অতিথি আমাদের জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জনাব মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল স্যারের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেলাম। আমরাও জানি যে একজন মানুষ সুস্থভাবে সমাজে বাস করতে গেলে, একটা দেশ পরিপূর্ণ দেশে পরিণত হতে গেলে একটা গুরুত্বপূর্ণ একটা দেশ গঠনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সংস্কৃতি। আমরা মানুষ, আমাদের মানুষের মধ্যেও সেটা বিদ্যমান থাকা দরকার। এই বিভিন্ন তথ্যগুলাই আমরা পেলাম। আমরা আজকে থেকে আমাদের মাইন্ড চেঞ্জ করি,
আমরা সুস্থ সুন্দর, আমরা নিজের জন্য যেটুকটা ভাববো, আমরা সমাজের জন্য ভাববো, আমরা দেশের জন্য ভাববো। আমাদের যে করোনার যে ভয়াবহতা সেটা রোধ করার সামর্থ্য আমাদের আছে। অবশ্যই আমরা এখান থেকে অনুকূল অবস্থায় আসব। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করে আজকে শেষ যেটা আপনাদের কাছে মেসেজ, যে এই বিষয়গুলো আমরা একে অপরের সাথে শেয়ার করব। আমরা বিভিন্ন জায়গায় মিশি, বিভিন্ন জায়গায় যাই, আমাদের বিভিন্ন রকম মন মাইন্ড থাকে, কিন্তু যেটা জিস্ট, যেটা সত্য কথা, সেটা জানতেই হবে, সেটা মানতেই হবে, সেভাবেই আমাদের চলতে হবে। তাহলে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। একদিন আমাদের সমাজ তথা দেশ উন্নতির শিখরে উঠবে। আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শেষ করলাম। খোদা হাফেজ। ইফটিজিং একটি সামাজিক ব্যাধি, একে রুখতে হবে এখনই। কাট। থ্যাংক ইউ। দর্শক আর ডিরেক্টরের আস্থা যেমন আমার অভিনয়ের উপর, ঠিক তেমনি আমার আস্থা। হ্যাঁ, মনে আছে, আসছি। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন ইরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা কাকরবিহীন ঝরঝরে প্রতিটি সমান দানার ইরফান সুপার চিনি গুঁড়া চাল, যার সুবাসিত ঘ্রাণে সবাই মুগ্ধ। আর এর চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। ইরফান সুপার চিনি গুঁড়া চাল আমার শতভাগ আস্থা। বেঁচে থাকো মা। খাবার রেডি? মায়ের পছন্দের পোলাও, ফিরনি, জর্দা সবই করেছি। আমার বিরিয়ানি? তোমার বিরিয়ানি আর আমার খিচুড়ি, সেটাও করেছি। সেই স্বাদ কি আর আছে? সেই সুগন্ধ ইরফান সুপার চিনি গুঁড়া চাল। হ্যাঁ মা, ইরফান সুপার চিনি গুঁড়া চাল এখন 1 কেজির প্যাকেটে। কৃষকের মমতায় ভরা উৎকৃষ্ট মানের ধান থেকে সম্পূর্ণ অটোমেটিক ডিস্টোনার এবং স্টারিং মেশিনের মাধ্যমে বাছাইকৃত শতভাগ কঙ্কর ও কালোদানা মুক্ত বাজারের সেরা চিনি গুঁড়া চাল। ইরফান সুপার চিনি গুঁড়া চালের আসল ঘ্রাণ। যুগ যুগ ধরে সচেতন গৃহিণীদের প্রথম পছন্দ। ইরফান সুপার ফুডস লিমিটেড। আমি আছি আরে গোলাপের নান ভালোবাসি, ভালোবাসার প্রতীক হলো গোলাপ। আমি আছি আরে সাপলা ফুলের নান ভালোবাসি। সাপলা হইলো জাতীয় ফুল, আর আমি জাতীয় ভাবে ভালোবাসি। আমার চাস্তুর ভাইয়ের 4টা বাগান খালি দোকান বি আছে, তোর কি আছে? আমার পা জোড়া বি আছে। হাতের মধ্যে হাত দিয়া এই পা জোড়া খান দিয়া পুরা খোলা আকাশের নিচে ঢাকা শহর ঘুরে বেড়াম। কাসেম মালিক, ফুলের বাগান নিয়ে ভিতরে আহ। বাবা বহো, খাও। আপনার আন্দাজটা গ্রানা है না? লেগে তো সারা কোন গেটের সামনে ঘোরাঘুরি করি, কি দিয়ে আনন্দ। ইরফান সুপার সরিষার তেল। আমি তোমাকে কি লাগি? আঙ্কেল লাগে না আঙ্কেল? আমি তোমাকে আঙ্কেল লাগলে আসিয়া তোমাকে কি লাগে? বোন লাগে বোন। ইরফান সুপার সরিষার তেলে রান্না করে তো পৌঁছে গেছি, প্রেমিকারে বোন বানাইছি। খাঁটি স্বাদের দেশি ঝাঁজ ইরফান সুপার সরিষার তেল।